ই-কমার্স নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সভা শেষে ব্রিফ করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গেছে আর যেটা যাওয়ার পরেও টাকার কিন্তু ফান্ড মানে যেটা ব্যবসা হয়েছে, টাকার লেনদেন হয়েছে 200 কোটি টাকা। এর মধ্যে কোনো রকম টাকা ফোরজারির কোনো সুযোগ ছিল না। সো একটা জিনিস হয়েছে যে 4 জুনের পরে যেভাবে চলছে তাতে কিন্তু সেই সুযোগটা নাই, কেননা টাকা কেউ ডাইরেক্টলি একটা টাকাও পাবে না তারা। এখন আর সামনের দিনগুলোতে যে ই কমার্স আরও সুযোগ যেন তারা না পায়, সেজন্য আরও বিভিন্ন সাজেশন আসছে, যার জন্য কালকে থেকে এনারা কাজ শুরু করবেন। একটা বড় দিক বিবেচনায় আনা হয়েছে প্রচারের কথা। এটা মানুষকে সচেতন করতে হবে, যার জন্য সিদ্ধান্ত হয়েছে যে বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে মানুষকে জানানো যে আপনারা 1 টাকার জিনিস 12 আনায় দিতে চাইলে তো আপনারা নিতে পারেন না বা নেওয়া উচিত হবে না, এটা কথা। এবং প্রতিটা বড় কথা এটাও এসছে যে হ্যাঁ টিভিসি, তারপরে অডিও ভিজুয়াল যেটা সেগুলো প্রচার। এবং আরেকটা কথা আজকে আসছে, সেটাও ঠিক ফ্রেমের মধ্যে নিয়ে আসবে। এই ধরনের বড় কোম্পানি যারা প্রচারে যাবে তারা কিন্তু নিচে একটা কথা লিখতে হবে তাদের, যে সতর্কীকরণ একটা দেবে যে এই ব্যাপারে আপনারা যারা সতর্ক থাকবেন, সরকার এই ধরনের ফোরজারির কোনো দায় দায়িত্ব নেবে না। তাহলে হয়তো মানুষ কিছুটা অরিট থাকবে, চিন্তিত থাকবে। আমরা ইভেলির কথা বারবার ঘুরে আসছি। ইভেলির প্রায় 500 কোটি টাকার উপরে বাজারে দায় রয়েছে। তার অর্ধেক দায় রয়েছে সোজাসুজি কাস্টমারের কাছ থেকে টাকা নিয়েছে, অর্ধেক দায় রয়েছে যাদের কাছ থেকে মাল ম্যাটেরিয়ালস নিয়েছে তাদের কাছে, মার্চেন্টের কাছ থেকে। হ্যাঁ, এদের কাছে যা সয় সম্পত্তি আছে আমি জানি না, শুনেছি যে 80-90 কোটি টাকা হতে পারে, সেটাও শোনা কথা। টাকা কোথায় গেছে এই তো তাদের সাথেও কথা বলার চেষ্টা করা হবে যে তাদের চিন্তা চেতনাটা কি, যদি পারে তারা কিভাবে দেবে বা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা একটা প্ল্যান তারা বাইর করবে। যদি তারা পারে, না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো চলছেই। এইগুলো আমাদের আজকের আলোচনায় এসছে। সোজা কথা যেটা বলতে চাই সেটা হলো যে ইভেলি বলেন বা যুবক বলেন বা যারাই বলেন, সেটা হলো তারা পেমেন্ট ব্যাক করবে, তাদের তো সে অ্যাবিলিটিটাই নাই। এখন তারা টাকা হয় সরিয়ে দিয়েছে, অথবা অপ্রয়োজনীয় খাতে, যেমন আমার ধারণা, যেমন ইভেলি তাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য খুব ব্যাপক খরচ করেছে তারা, এবং যেটা কোনো জেনুইন কিছু না, সে টাকা তো আর ফেরত পাওয়ার কোনো সুযোগ নেই। বিভিন্ন জায়গায় তারা স্পন্সর করে, আপনারা নিজেরাই ভালো করে জানেন, এই খেলা, ক্রিকেট খেলা, অমুক খেলা, তমুক খেলা, সেটা র্যান্ডম পয়সা খরচ করে তারা পয়সার অপচয় করেছে। হয়তো তাদের প্রচারে তারা একটা অবস্থায় এসেছিল, কিন্তু এখন যখন গেছে, এখন তো কোনো পার্টনারও তারা আর পাবে না তাদের ব্যবসা কন্টিনিউ করার জন্য। সো আমরা 2টা চ্যাপ্টার যেটা হয়ে গেছে, তাদের ব্যবস্থাটা যেভাবে আইনিভাবে নেওয়া যায় চেষ্টা করা হবে আমাদের। এই মুহূর্তে যারা এখনও আছে, যেমন এখনও তো আমরা আলিশা মার্ট বা আরও অনেকের প্রচারণা দেখছি তারা করছে, তারা যেন সুযোগটা না পায়। আর এই মুহূর্তে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই, সব টাকায় কিন্তু ওই এসক্রো ফান্ডের মাধ্যমেই যেতে হবে। আর সবাইকে একটা, যেটা আমাদের সেক্রেটারি সাহেব বললেন, যে একটা ইসের মধ্যে আসতে হবে, নিবন্ধন নিতে হবে, এবং আমরা কন্টিনিউয়াস ফলো আপ করবো, যে একটা কমিটি করে দিয়ে যে কোথাও এইরকম সুযোগ সৃষ্টি হচ্ছে কিনা। ভোক্তা অধিকারকেও আমরা কাজে লাগাবো, যে অন্তত প্রচার ইসের জন্য, যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটার দিকে মানুষ আকৃষ্ট হওয়া উচিত নয়, এমন কিছু করে আমরা চেষ্টা করব। এটা হলো আজকের আলোচনার মূল বিষয়। মাননীয় মন্ত্রী, গত পরশুদিন উচ্চ আদালত থেকে একটা কমেন্টস করা হয়েছে, সেখানে আমরা সচিবালয় থেকে আমরা শুনছিলাম বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে। ই-কমার্স নিয়ে নিউজ বেজ 24 এর পরবর্তী অংশে আরেকটি প্রতিবেদন থাকছে। এর আগে আমরা দেখে আসতে চাচ্ছি সঞ্চয়পত্রের সুদহার কমানো নিয়ে একটি প্রতিবেদন। সঞ্চয়পত্রের সুদহার কমানোতে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সাধারণ বিনিয়োগকারীরা। একে সাধারণ মানুষের প্রতি সরকারের অবহেলার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ। যদিও প্রয়োজনে সঞ্চয়পত্রের সুদহার আবারও সমন্বয়ের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। সাবেক ব্যাংক কর্মকর্তা লুৎফর রহমান 2016 সালে অবসরের পর প্রাপ্ত টাকার পুরোটাই বিনিয়োগ করেন সঞ্চয়পত্রে। এই মুনাফায় চলছে তার 6 সদস্যের পরিবার। সঞ্চয়পত্রের সুদহার কমানোর ঘোষণায় চিন্তার ভাঁজ তার কপালে। আমি এটা খুবই দুঃখজনক মনে করি যে আমাদের মতো রিটায়ার্ড পারসন যারা আছে, যারা এই বয়োবৃদ্ধ লোক আছে, তাদের জন্য খুবই একটা সমস্যা হয়ে যাবে।
সংসারে এমনিতে টানাপোড়েন চলছে। পরিবারের ভরণ পোষণে একই শঙ্কায় পড়েছে সঞ্চয়পত্রে বিনিয়োগকারী এমন অনেক মধ্যবিত্ত পরিবার। কারণ মেয়াদ শেষ হলেই যে কমবে আয়, তো প্রভাব তো খারাপই হবে, কারণ এটা দিয়ে তো বাসা ভাড়া খরচ এগুলো চালাই, কারণ আর তো কোনো ইনকাম নাই। পরিবর্তন করা অবশ্যই উচিত আমি মনে করি। জনগণ অনেক কষ্ট পাবে যদি এটা করে থাকে, আমাদের মতো মানে মধ্যবিত্তরা অনেক কষ্ট পাবে। 15 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদহার কমানো হয়েছে 1%। 30 লাখের বেশি হলে নামবে 10%-এর নিচে। সঞ্চয়পত্রে সুদহার কমানোর সমালোচনা করেন ব্যাংকাররা, যদিও খরচ কমাতেই সরকারের এমন সিদ্ধান্ত বলে মত তাদের। সরকারের ব্যয় বেড়ে যাচ্ছিল, আপনাদের রেভিনিউ যদি না বাড়ানো যায়, ব্যয় যদি বাড়তে থাকে, তাহলে তো কোনোখানে তো একটা কিছু করতেই হবে। সেক্ষেত্রে এটা করা হয়েছে এবং এটা অনেকদিন তো কথা হচ্ছিল, কারণ যেখানে ব্যাংকের ইন্টারেস্ট 5, 5.5, যদি এখন 5.5 হয়েছে, আবার কমে যাচ্ছিল অনেকটাই। সেখানে সঞ্চয়পত্র প্রায় 11, 11.3 ছিল। সেখানে এটা ওয়াজ নট অলসো লজিক্যাল। স্বল্প আয়ের লোকদের জন্য বঞ্চিত করা হচ্ছে, তারপর ফিক্সড আয়ের যারা রিটায়ার তাদেরকে, এটা তো মোটেও কোনো কারণে আমি দেখি না। অর্থনৈতিক যুক্তি তো না, সামাজিক নিরাপত্তা যুক্তি তো না, এবং দেশের কল্যাণকামী একটা রাষ্ট্র ওয়েলফেয়ার সে যদি অ্যাটিটিউড থাকে, মানুষ ভালো করবে, এই দিক থেকেও না, কোনো দিক থেকে এটা আমি মনে করি ঠিক হয়নি। অর্থমন্ত্রী জানান, সঞ্চয়পত্রের সুদহার পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া, প্রয়োজন হলে ফের বাড়ানো হবে। এখনো সঞ্চয়পত্রের ইন্টারেস্ট কম্পেয়ার টু আদার ইনস্ট্রুমেন্টস বেশি। এখন আমরা সবকিছু বিবেচনায় আমরা প্রান্তিক বিনিয়োগকারীদের স্বার্থ দেখেছি এবং সবকিছু বিবেচনায় নিয়ে মিনিমাম থ্রেশহোল্ডটা 15 লাখ টাকা পর্যন্ত আমরা হাত দিইনি। এটা চলমান, এটা কখনো বাড়বে, কখনো কমবে, কখনো প্রয়োজন আবার বাড়তেও পারে। ডাকঘর সঞ্চয় আমানতের মুনাফার হার অপরিবর্তিত থাকছে 7.5%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। সঞ্চয়পত্রের সুদহার কমানোর বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এবিবির সাবেক সভাপতি নুরুল আমিন। জনাব নুরুল আমিন, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে সুদ ব্যয় বেশি হয়ে যাচ্ছে এমন যুক্তি দেখিয়ে সঞ্চয়পত্র এবং বন্ডের মুনাফা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অনেকেই কিন্তু অবশ্য গ্রহণের পর কিংবা কষ্টের জমানো টাকা দিয়ে সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভর করে সংসার চালাতেন, ছেলেমেয়ের পড়াশোনা খরচ চালাতেন। বলা হচ্ছে এই সিদ্ধান্তটি বিনিয়োগকারীদের পেটে হাত। এ বিষয়ে একটু জানতে চাই, এই সিদ্ধান্তের যৌক্তিকতা বা অযৌক্তিকতা নিয়েও যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ। আপনার প্রশ্নটিতেই আমি যৌক্তিকতা আর অযৌক্তিকতা বলবো না, যুক্তিযুক্ততা বিষয়ে একটু মিশ্র প্রতিক্রিয়া বলবো। আমি প্রথমেই সরকার এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন, এটা খুবই ইজি ইমপ্লিমেন্ট করা, কারণ এটার বিরুদ্ধে অর্গানাইজ কোনো আন্দোলন, মানববন্ধন অথবা জোর দাবি করার লোক কিন্তু নাই। এই বিনিয়োগকারীরা অথবা ব্যাংকের আমানতকারীরা কখনো সভা সমিতি অ্যাসোসিয়েশনের মাধ্যমে কোনো কিছু দাবি দাওয়া আদায় করতে পারেন না। বাট সরকার যেহেতু করে ফেলছেন, একটি ক্ষুদ্র ভালো দিক আমি বলি, সেটি হচ্ছে যে অ্যাটলিস্ট 15 লাখ পর্যন্ত এটাকে অব্যাহতি দিয়েছেন। এটি একটি ক্ষুদ্রদের জন্য ভালো দিক। আরেকটি হচ্ছে যে অতীত মানে গতকাল পর্যন্ত সঞ্চয়পত্রগুলোকে আগের মতো ঠিক রেখেছেন। আমরা অতীতের এই ধরনের সার্কুলারে দেখেছি পূর্বের গুলোর উপরেও কিন্তু এটা প্রযোজ্য করা হতো। এবারই এই দুটো বিষয় আসছে, একটি হলো 15 লাখ, আরেকটি হচ্ছে পূর্বের গুলোর উপর আরোপিত হবে না। এটি একটি ক্ষুদ্রদের জন্য স্বস্তির বিষয়। আপনি দেখুন, আপনি পুঁজিবাজার বলেন, আমানতকারী ব্যাংকের বলেন, এই ধরনের ক্ষুদ্র এই যে সঞ্চয়কারী বলেন, কোনো ডাউনওয়ার্ড পরিবর্তন হইলে ওরা সবচেয়ে বেশি এফেক্টেড হন, এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। এবং তারা খুব অর্গানাইজড হয়েতে এগুলার প্রতিবাদ করতেও পারেন না। আমি ব্যক্তিগতভাবে এই সব ক্ষুদ্রদের পক্ষে সবসময় আমার সুযোগ মতো বলার সুযোগ আমি নিয়েছি সবসময়। আজকেও সেই কথাই বলবো যে নিম্ন আয় এবং মধ্য আয়ের অথবা ফিক্সড ইনকামের অথবা রিটায়ার্ড পার্সনদের, পেনশন হোল্ডারদের যে একটি ভরসার জায়গা ছিল এই সঞ্চয়পত্র, বিশেষ করে পরিবার সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র 3 মাস অন্তর অথবা 5 বছর মেয়াদী, এইটি তাদের একটি বাজেট, একটা প্ল্যানিং এর মধ্যে ছিল। আমি এখন একটা মিশ্র প্রতিক্রিয়া বললাম, এই জন্য আমি এখন বলবো যে এই জিনিসটি আমার মনে হয় ধাপে ধাপে করলে অনেক ভালো হতো। যেমন 50 পয়সা 3 মাস, 6 মাস, তারপরে 1%, এবং এইভাবে করতে গিয়ে যদি সময় দেওয়া হতো, আগাম বলা হতো
বাজেটের সময় অথবা বাজেটের আগে অথবা এখন যে বাজেটের পরবর্তী সময় যদি এরকম বলা হতো যে আগামী জানুয়ারি, আগামী জুলাই থেকে আমরা সঞ্চয়পত্রের সুদের এই পরিবর্তন করব, কোনো অসুবিধা ছিল না। কারণ হচ্ছে, আমি আপনাকে একটি কথা বলি, এই যে বেশি সুদটা, সেটা যেমন জনগণ বা রাজস্ব থেকে বিয়ার করা হয়, এটা যারা পান তারাও কিন্তু এই দেশেরই জনগণ। কাজে ওনারা একটু বেশি কিছু সময়ের জন্য পেলে, কারণ একটা কথা বলি, ৩৫,০০০ কোটি টাকা মতো যায় যে বছরের সুদ, এই সঞ্চয়পত্রের সুদ বাবদ টোটাল সুদ হয়তো ৭০,০০০ কোটি টাকার কাছাকাছি সব মিলাই, ব্যাংকিং বা অন্য কিছু। এই ৩৫,০০০ কোটির মধ্যে এর মধ্যে ক্ষুদ্ররাই সবচেয়ে বেশি বেনিফিটেড হচ্ছিলেন, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা একটু কষ্টের বিষয় ওনাদের জন্য যেমন হবে, আমরাও ওনাদের জন্য এটা ফিল করছি যে তাদের উপর একটি হঠাৎ করে এই বাজেটের বাধ্যবাধকতা এসে গেল, এবং সেই হিসাবে আমরা মনে করি ভবিষ্যতের জন্য হইলেও একটু আগাম এই বিষয়টা বোঝা, তাইলে ওনাদের একটা মানসিক প্রিপারেশন থাকে। আর ভালো দিক যেটুকু বললাম যে অ্যাটলিস্ট ১৫ লাখ পর্যন্ত এটা করেছেন, এবং গত থেকে এটা না। এবং যদি আপনার আর কোনো প্রশ্ন থাকে। যে আরেকটি বিষয় যদি জানাতেন যে সঞ্চয়পত্রের সুদের কমানোর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে কেমন প্রভাব ফেলবে, বিশেষ করে এর সুদের কমানোর প্রভাবটি ব্যাংকিং কার্যক্রমে কেমন হতে পারে? সুন্দর একটি বিষয় বলছেন, সেটাই হচ্ছে, আমি বলি আপনাকে একটি কথা, আপনি গত ২-৩ বছরের অভিজ্ঞতা দেখেন, ব্যাংকে এই সুদের হার অনেকদিন ধরেই ২০০৪ সাল বা তার পরবর্তী সময় পরিবার সঞ্চয়পত্র ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে মোর আর লেস সঞ্চয়পত্রের সুদ হার সব সময় বেশি ছিল। মাঝে এসে যে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিছু কমানো হলো, বন্ডের ক্ষেত্রে এখন কিছু সুদ কম। প্রশ্ন যেটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, এই ২ বছরে ব্যাংকের আমানতের বা লিকুইডিটির কোনো ঘাটতি হয়নি কখনো। এটা এখন আর মনে করার কোনো এম্পায়ারিক্যাল কোনো এভিডেন্স নাই যে সঞ্চয়পত্রের সুদ বেশি বলে ব্যাংকের আমানত কমে যাচ্ছে। এটা একেবারেই রিলেট করার মতো নয়। ব্যাংকাররা হয়তো এটা বলতে পারেন। কখনো কখনো মনে করা হতো যে ব্যাংকের সুদ কম হলে শেয়ার মার্কেটে যাবে, কিন্তু সঞ্চয়পত্রের সুদ সবসময় বেশি ছিল, ওই বন্ডের সুদ সবসময় বেশি ছিল। কাজে ওটাকে এই শর্ট টার্ম এই বিষয়ে কম্পেয়ার করার পক্ষে আমি অ্যাটলিস্ট আমার মত নয়। আরেকটি হচ্ছে, আপনার ব্যাংক যেই কারণে মানুষ ব্যাংকে যেতে হয় বা যান, সেই প্রয়োজনটাই ব্যাংকের কার্যক্রমের মধ্যে মুখ্য। এখন একজন লোক ব্যাংকে গেলে যেই সুবিধাগুলো পান, সঞ্চয়পত্রে নিশ্চয়ই উনি সেই সুবিধা পান না বলেই এই ব্যাংকে মানুষ যান। ব্যাংকের একটু উদাহরণ দিয়ে বলি, ব্যাংকের টাকাটা যখন তখন তোলা যায়, ব্যাংকের টাকা থাকলে ওটার এগেইনস্টে আপনি লোন নিতে পারেন, এই ধরনের যে সিকিউরিটি হিসাবে সবচেয়ে বেশি। বাট সঞ্চয়পত্রের ক্ষেত্রেও কিন্তু সিকিউরিটির সবচেয়ে বেশি গভর্নমেন্টের এই ইস্যুগুলোর কারণে। তো ফলে যেটা হচ্ছে যে আপনি এটার সঙ্গে আমার মনে হয় এখন আর তুলনা করার কোনো সুযোগ নাই। জি জনাব নুরুল আমিন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সঞ্চয়পত্রের সুদ হার কমানোর বিষয়ে কথা বলছিলেন এবিবির সাবেক সভাপতি নুরুল আমিন। এর সাথে নিউজ ভিউজ 24 এর পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। আপনারা আছেন নিউজ ভিউজ 24-এ। এক গ্রাহকের আবেদনে আটকে গেছে ইভ্যালির সমস্ত সম্পত্তি হস্তান্তর ও বিক্রি। নির্ধারিত সময়ে পণ্য না পাওয়ায় ইভ্যালিরই অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক গ্রাহক। তারই পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ বলছে, প্রচলিত আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পদক্ষেপ নিলে প্রতারণার হাত থেকে বেঁচে যেতেন গ্রাহকরা। ইভ্যালির মালিক রাসেল ও তার স্ত্রী গ্রেপ্তারের পর থেকেই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় গ্রাহকরা। এই শঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে এই দম্পতির বিরুদ্ধে একের পর এক মামলা। এমন পরিস্থিতিতে ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। তার অভিযোগ, 5 মাস আগে এসির অর্ডার করে এখনও তা বুঝে পাননি, আর তাই আদালতে আসা। সব শুনে ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। সেই সাথে প্রতিষ্ঠানটির অবসায়ন প্রক্রিয়া কেন শুরু করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন কোম্পানি কোর্ট। কোর্ট আজকে কোম্পানি ম্যাটারটাকে অ্যাডমিট করে আর একটা অর্ডার দেয় কোর্ট যে ইভ্যালির যত অ্যাসেট আছে, প্রপার্টি আছে, সেটা যেন বিক্রি অথবা ট্রান্সফার এটা
না করা যায়। রাষ্ট্রপক্ষ বলছে ই কমার্স গ্রাহকদের প্রচলিত আইনেই প্রতারণার হাত থেকে বাঁচাতে পারত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন, কিন্তু ব্যর্থ হয়েছে তারাও। ওনারা যদি প্রপারলি কাজ করেন বাংলাদেশে যদি কোনো ঘটনা কোনোদিন ঘটবে না, বিকজ ওনাদের দায়িত্ব হলো কেউ কোনো বিজ্ঞাপনের মাধ্যমে কাকে প্রতারিত করছে কিনা ভোক্তাদেরকে, যদি করে উনি সাথে সাথে এগুলো বন্ধ করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এদিকে ইভ্যালি ই অরেঞ্জ সহ সাম্প্রতিক সময়ে ই কমার্সে জালিয়াতি ঠেকাতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেছেন আরেক আইনজীবী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ইভেলির অবসান নিয়ে এক ব্যক্তির হাইকোর্টে আবেদন করা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান, আমাদের সিনিয়র রিপোর্টার নিউজরুম থেকে। মাসুদুর রহমান, ইভেলির অবসান চেয়ে ওই ব্যক্তি কেন হাইকোর্টে আবেদন করেছেন এই বিষয়ে জানতে চাই। শাহনাজ, আসলে যে ব্যক্তি এই আবেদনটি করেছেন তিনি ইভেলির একজন গ্রাহক, নিয়মিত গ্রাহক। তার অভিযোগ যে তাকে এসির যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল 60 দিন, এর মধ্যে তিনি পণ্যটি পাননি। তো তিনি আশঙ্কা করছেন যে এই পণ্যটি তিনি আর কোনোদিনই পাবেন না, যেহেতু ইভ্যালির বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে যে চেয়ারম্যান এমডি দুজনেই গ্রেফতার আছেন, একের পর এক মামলা হচ্ছে। তার আশঙ্কা, তারা কোম্পানি কোর্টে যে হাইকোর্টে যে কোম্পানি কোর্টে তারা আবেদন করেছেন, তারা সেখানে বলেছেন যে এই পণ্যটি তিনি আর কোনোদিনই পাবেন না, কারণ যে প্রপার্টি এখন ইভ্যালির রয়েছে সেগুলো বেহাত হয়ে যেতে পারে। তো সব শুনে কিন্তু কোম্পানি কোর্ট এই আদেশটি দিয়েছেন যে ইভ্যালির যে প্রপার্টিগুলো রয়েছে দেশে বিদেশে যেন কোনোভাবে এগুলো পাঠানো না হয়, কেউ যেন এগুলোতে হাত দিতে না পারে, এবং এক অর্থে কোনো সম্পত্তি যেন কেউ বিক্রিও করতে না পারে। সে কারণেই কিন্তু এই আদেশটি দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু কিছু উদাসীনতা ছিল বলেও কিন্তু কোর্ট বলেছেন যে সব পক্ষের যারা সংশ্লিষ্ট, যারা এর সাথে জড়িত ই কমার্সের সাথে, সেটি নিয়েও কোর্ট উদ্বেগ প্রকাশ করেছেন। এবং সবশেষে একটি রুল যেই গ্রাহক যেই বিষয়টি নিয়ে এসছেন যে ইভ্যালিকে অবসায়ন করা হোক, তো এই অবসায়নের বিষয়ে কেন নিয়ে একটি রুল জারি করছেন, অবসায়ন প্রক্রিয়া কেন শুরু করা হবে না। তো 30শে সেপ্টেম্বরে মামলার পরবর্তী শুনানি, সেদিন কিন্তু যারা বাণিজ্য সচিব সহ বাংলাদেশ ব্যাংক, ভিএফআইইউ সবাইকে বিবাদী করা হয়েছে, এই সবাই কিন্তু এসে 30 সেপ্টেম্বরে এই রুলের জবাব দেবে, সেদিন আদালত পরবর্তী আদেশ দেবেন। জি মাসুদ, এখন কোম্পানি অবসানের প্রক্রিয়াটি কিভাবে হবে? আসলে এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, অবসায়ন তো আসলে বললেই হবে না। কোম্পানি কোর্টে যেহেতু তিনি এসছেন, হাইকোর্টের এই কোম্পানি একটি কোর্টই রয়েছে, তো এখানে যে প্রক্রিয়ায় উনি এসছেন, এখন হাইকোর্ট যে বিষয়গুলো আসবে, বাণিজ্য সচিব, বাংলাদেশ ব্যাংক, ভিএফআইইউ যে সমস্ত যেমন সংস্থা লেনদেন করেছে ইভ্যালি, সবার রিপোর্টের পর কিন্তু কোর্ট পর্যালোচনা করবেন যে আসলে এটি আসলে এই কোম্পানিটি অবসায়ন বা একেবারে অবসান করা হবে কিনা। এই কোম্পানিটির সব দিক বিবেচনা করে, গ্রাহকদের স্বার্থ বিবেচনা করেই কিন্তু আজকে হাইকোর্ট যেটি, কোম্পানি কোর্ট যেটি বলেছেন যে সবার স্বার্থ বিবেচনা করেই এই আদেশটি দেওয়া হবে। এখন আসলে 30 সেপ্টেম্বর ইভ্যালি নিয়ে কী আদেশ হয় সেটি কিন্তু দেখার বিষয়, কারণ হলো যে সব পক্ষের জবাবটি এখানে ইম্পর্ট্যান্ট। কারণ বাণিজ্য মন্ত্রণালয় সহ সবাই যদি তাদের এখানে যদি তাদের দায়গুলো স্বীকার করেন, অথবা সবাই যদি বলেন যে এই প্রক্রিয়াটি এভাবে হতে পারে, সেই প্রক্রিয়ায় কিন্তু কোম্পানি কোর্টকে যেতে হবে। কারণ কোম্পানি কোর্টে যেহেতু গ্রাহকরা এসছেন, গ্রাহকের স্বার্থটাও কিন্তু কোম্পানি কোর্টকে দেখতে হবে। জি মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ। ইভ্যালির অবসান চেয়ে এক ব্যক্তির হাইকোর্টে আবেদন করা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন মাসুদুর রহমান, আমাদের সিনিয়র রিপোর্টার যুক্ত হয়েছিলেন নিউজরুম থেকে। এর সাথে নিউজ ভিউজ 24 এর পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। আপনারা আছেন নিউজ ভিউজ 24-এ। টিকার অসম বন্টনের কারণে বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণ কঠিন। চ্যানেল 24-কে এই কথা বলেছেন ম্যাগসাসাই পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ডক্টর ফেরদৌসি কাদরি। তার মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক যোগ্যতার অনুমোদন না থাকা দেশে টিকা গবেষণা এবং উৎপাদনের অন্যতম প্রতিবন্ধকতা। আশিকিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। এশিয়ার নোবেল খ্যাত পুরস্কার ম্যাগসাইসাই, আর এই পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর ফেরদৌসি কাদরি। চ্যানেল 24-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন এই পুরস্কার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি প্রথমে অনেক হ্যাপি যে এরকম একটা প্রাইজ পেয়েছি। তিনি জানান, বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক যোগ্যতা অর্জন করলে দেশে টিকা উৎপাদনে গবেষণা আরও বেগবান হবে।
যখন আমরা জানবো যে আমার এই ভ্যাকসিন তৈরি করার পর আমি বিদেশেও রপ্তানি করতে পারবো, দেশেও ব্যবহার করতে পারবো এবং গাভি এটাকে অ্যাকসেপ্ট করবে, ইপিআই এটাকে অ্যাকসেপ্ট করবে, তখন উৎসাহটা অনেক বেশি হয়ে যাবে। এখন আমার একটা ভ্যাকসিন বাংলাদেশে তৈরি হলে বাংলাদেশে রেজিস্ট্রেশন করে, আমি ট্রায়াল করে রেজিস্ট্রেশন যখন একটা কোম্পানি করে, সেটা শুধু বাংলাদেশ ব্যবহার করতে পারবে। কিন্তু আমি যদি একটা ভ্যাকসিন এমনভাবে তৈরি করি, সবগুলো তো জিসিপি, জিআইপি সব এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়, সেটা যদি WHO প্রি কোয়ালিফাইড আমাদের ডিজিডিএ হয়ে যায়, তখন এই কোম্পানিগুলো আরও উৎসাহ পাবে। ডক্টর কাদরি মন্তব্য করেন, বিশ্বব্যাপী করোনা টিকা অসমভাবে বণ্টিত হচ্ছে। এভাবে বিশ্বব্যাপী করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় এবং এটাকে নিয়ন্ত্রণ করাই যাবে না। এটা যদি সবাই বুঝতো, তাহলে তারা তখন উৎপাদন ক্ষেত্রে এবং ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে কিন্তু এইরকম আমরা দেখতাম না। ভ্যাকসিন এক্সপায়ার্ড হয়ে ফেলে দেওয়া হচ্ছে, নষ্ট হচ্ছে, কত মিলিয়ন ডোজেস এক্সপায়ার হচ্ছে এবং ফেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু অনেক দুঃখের বিষয়। এমন বাস্তবতায় বিভিন্ন দেশের টিকার যে তৃতীয় ডোজ দেয়া হচ্ছে তা অযৌক্তিক বলেও মন্তব্য তার। আমরা পুরো পৃথিবীতে সবাইকে ভ্যাকসিন দিতে পারছি না, আমরা এখন 3rd ডোজে যাচ্ছি, কালকে শুনবো একটা 4th ডোজের কথা। এটা কিন্তু কমপ্লিটলি আনজাস্টিফাইড। বাংলাদেশের এই বিজ্ঞানী বলেন, উন্নত দেশগুলো করোনা টিকা বিতরণে এখনও উদারতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। আমরা যতই মনে করি যে সবাই অনেক উদার, আসলে অত উদার না। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। স্ত্রী নির্যাতনে ভুল স্বীকার করে দেশের সর্বোচ্চ আদালতে ক্ষমা চাইলেন স্বামী। প্রতিশ্রুতি দিয়েছেন আর স্ত্রী নির্যাতন না করার। এ সময় নির্যাতিত স্ত্রীর নামের সম্পত্তি লিখে দিলে স্বামীর সরকারি চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল আপিল বিভাগে স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়েছেন গৃহবধূ। মামলার প্রায় 1 যুগ, স্বামীর নির্যাতনের শিকার ইশরাত জাহান আদালতের দ্বারস্থ। এর মাঝে জেল ফেরত স্বামী বাড়িয়েছেন নির্যাতন, হয়েছে গ্রাম্য সালিশ। নির্যাতন আর বর্বরতার ভয়ঙ্কর সেই স্মৃতিহাত্রে মঙ্গলবার ইশরাত জাহান কেঁদেছিলেন আপিল বিভাগে। বুধবার ভুল স্বীকার করে সমঝোতার হাত বাড়ান স্বামী তরিকুল ইসলাম। ক্ষমা চান, সাথে প্রতিশ্রুতি দেন আর কখনো স্ত্রী নির্যাতন না করার। স্ত্রী ইশরাত জাহানও ধরে রাখতে চান সংসার। কোনো সুস্থ মানুষ স্ত্রী নির্যাতন করতে পারেন না উল্লেখ করে স্বামী তরিকুল ইসলামকে আপিল বিভাগ নির্দেশ দেন স্ত্রীর নামে সম্পত্তি লিখে দেয়ার। আর এরপরই সরকারি চাকরি ফিরে পাবেন তিনি। দেশের সর্বোচ্চ আদালত বলেন, সংসার টেকাতেই এমন পদক্ষেপ আপিল বিভাগের। এক হাতে তো তালি বাজে না, ঠিক আছে, হাতটা থাকলে তো তালি বাজে, তাই না? আর সব সময় তো আর ওইটা মেনে নেওয়া যায় না যে সব সময় মানে 2 হাতেরই একই রকম হবে। জমি ওরকম নাই বলে আমার নামে নাই। আমি এই সমঝোতার মধ্যে আমার মায়ের কাছ থেকে আমি বুঝাইয়া বইলা আমি এই ডিসিশনটা আমি নিয়ে তখন আমাকে সঠিক কথাটা বুঝতে পারি। আমাদের প্রস্তাব যে ও তোমার যে দেশের জমি আছে সেই জমির অংশ ওকে লিখে দিবে, যাতে ভবিষ্যতে আর একটা নিশ্চয়তা থাকে। এই জন্য সময় নিলে 1 মাসের যের মধ্যে তুমি জমি লিখে দিবে, সেই কাগজ নিয়ে সেখানে জমা দিবা, তোমার চাকরি ফেরত দেওয়া হবে এবং তোমাদের মধ্যে এই মামলাটি শেষ হয়ে যাবে। আপিল বিভাগে এমন নির্যাতনের বর্ণনা দেয়া বিরল ঘটনা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকে নিউজ ভিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।